জীবনে মারা না খাইলে কারোই শিক্ষা হয় না, আর এই জিনিসটার প্রপার শোকেস ডিসপ্লে করতেছে এফসি বার্সেলোনা। সাপোজ কোনো একটা গেমের মধ্যে বার্সেলোনা যতক্ষণ পর্যন্ত কোনো একটা গোল না খাবে, গোল কনসিড না করবে, যতক্ষণ পর্যন্ত তারা পিছায় না পড়বে, তুমি বার্সেলোনার আসল রূপ দেখতেই পারবা না। তুমি বুঝতেই পারবা না যে এটা বার্সেলোনা খেলতেছে নাকি অন্য কোনো ক্লাব খেলতেছে সেম জার্সি পরে। তুমি বুঝতেই পারবা না যে মাঠের মাঝখানে এটা কি লামিন জামাল আছে নাকি রায়ান জামাল আছে। এই ধরনের অনেক কনফিউশন তারা গোল কনসিড করার পরে তারপর ক্লিয়ার করে। তুমি গোল কনসিড করার পরে দেখতে পারবা যে বার্সার খেলাই চেঞ্জ হয়ে গেছে, তাদের মাঝখানে স্পিরিট চলে আসছে, খেলার মধ্যে রিদম চলে আসছে, তারা প্রত্যেকেই হচ্ছে গিয়ে আগুন ঝাড়তেছে লিটারেলি। এইরকমই হয়। কিন্তু গতকাল রাতের বেলা তুমি যদি ফ্র্যাঙ্কফুর্ট ভার্সেস বার্সেলোনার গেমটা দেখে থাকো, আর তুমি যদি একটা বার্সা ফ্যান হয়ে থাকো, আমি প্রিটি শিওর যে তুমি একশো স্যাটিসফাইড না এই কামব্যাকটাকে নিয়ে। অফকোর্স ইট ওয়াজ আ ভেরি গুড কামব্যাক। কুন্ডের একটা ভালো গেম গেছে, কুন্ডে কিছু একটা তো খেয়ে নামছে এই সেকেন্ড হাফের বিরতিতে, যেইখান থেকে তার এরকম দুইটা হেডার আসছে। হি প্লেইড লাইক আ প্রাইম স্ট্রাইকার, যেটার জন্য বার্সেলোনা এই কামব্যাকটা দিতে পারছে। বাট আদার দেন দ্যাট, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দিস গেম অ্যাজ আ বার্সা ফ্যান, তুমি একশো খুশি না, কিন্তু খুশি, এবং খুশি হওয়ার অনেকগুলো স্কোপ আছে, সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। বাট এই গেমটাকে নিয়ে যখন আমি কথাবার্তা শুরু করতে যাব, আমি দুই ভাগে গেমটাকে ভাগ করবো, যে ভাই খুশি কোথায় হবে না আর খুশি কোথায় হবে একটা বার্সা ফ্যান। ঠিক আছে, খুশি না হওয়ার জায়গাগুলো কোন জায়গায় তুমি চিন্তা করতে যাও। ফ্র্যাঙ্কফুর্টের এগেনস্টে যখন বার্সেলোনা খেলতে নামতেছে, ফ্র্যাঙ্কফুর্ট যেখানে এমন একটা টিম, তারা গত সিজনে লিটারেলি তাদের দুইটা শার্পনার হারায় ফেলছে। ঠিক আছে, শার্পনার হারায় ফেলছে, তারা একেটিকে সেল করে দিছে, ওমার মারমাউস চলে গেছে। তো এরকম দুইটা প্লেয়ার যারা কিনা গত সিজন কাঁপাইতেছিল লিটারেলি, তারা যখন চলে গেছে, এবং এইরকমও একটা সিচুয়েশনে যেখানে তাদের হচ্ছে ফার্স্ট প্রিফারেন্স স্ট্রাইকার যে কিনা এখন লিগে হচ্ছে গিয়ে 10 ম্যাচে 8 গোল দিছে, জনাথন বুরকার্ড, সেও অ্যাভেলেবল না। সেই জায়গায় তুমি যখন ফ্র্যাঙ্কফুর্টকে চিন্তা করতে যাবা, তারা তো একটুখানি হইলেও ডিসঅ্যাপয়েন্টেড যে ভাই বার্সেলোনার এগেনস্টে আমি খেলতে নামবো, আমার প্রপার ওই 11টাই নাই যেটা কিনা আমি এক্সপেক্ট করতাম যে ভাই বার্সার এগেনস্টে খেললে এমনি খেলবো। ঠিক আছে, কিন্তু তারা যখন এই ফরমেশনে নামছে যে 4-5-1, তখন তুমি তো এই জিনিসটা চিন্তাই করতে পারো যে ভাই 4-5-1-এ যেহেতু নামছে, এই টিমটা লো ব্লকে বসবে, এই টিমটা লো ব্লক থেকে যখন উঠবে আমাকে কাউন্টারে হিট করবে, তারা আমার পিছনে বিহাইন্ড দ্য ম্যান যে স্পেস সেইটা এক্সপ্লয়েট করার চেষ্টা করবে, এবং তারা যথাযথ হচ্ছে গিয়ে উইংটাকে ইউজ করার চেষ্টা করবে, দেন ক্রসেস চালাবে, একটা কুইক কাউন্টার কুইক ট্রানজিশনের প্ল্যানিংয়ে নামবে। ইজি, ইজি হচ্ছে গিয়ে এই জিনিসটা বোঝা যায়। আর এই জিনিসটা তারা থ্রু আউট দ্য গেম করছেও। এটা যে কেউ দেখে বলে দিতে পারতো যে ভাই ওরা তো এটাই করবে, এটাই করতে আসছে। তারা ফার্স্ট গোলটা যেভাবে দিছে, এটা তুমি চিন্তাই করতে চাও, দ্যাট ওয়াজ আ প্রপার কাউন্টার অ্যাট্যাক, দ্যাট ওয়াজ সামথিং। এক্সিকিউশনাল ওয়েতে চিন্তা করতে গেলে প্রপার এক্সিকিউশনও হয়েছে। তুমি চিন্তা করতে চাও তাদের যে ব্রাউন প্লেয়ারটা, যে কিনা 3 থেকে 4টা প্লেয়ার কাটায় মাঝখান দিয়ে বের হয়ে গেছে, হু ওয়াজ আ ফুল ব্যাক, সে তারপর যে বলটা দিছে সেখান থেকে একটা ভালো ফিনিশিং আসছে। আর এই জায়গায় জেরার্ড মার্টিনের যে মিস্টেকের কথা অনেকে বলতেছে, ভাই দ্যাট ওয়াজ সামথিং যেটা কিনা তুমি 50-50 বা 60-40 চান্সে মিস্টেক ধরতে পারো। দ্যাট ওয়াজ নট আ ভেরি বিগ মিস্টেক, যেটার কারণেই গোলটা হয়েছে, বিকজ দ্য বল ওয়াজ গুড। জেরার্ড মার্টিন ওয়াজ আউট অফ পজিশন বিকজ দ্য সিস্টেম টেলস হিম টু স্টে আউট অফ পজিশন। উপরে যাবা, তুমি হচ্ছে কি হাইলাইন মেনটেন করবা, সেই জায়গায় এরকম বল ছুটে গেলে ইউ হ্যাভ লিটারালি নাথিং টু ডু। ও প্রেতাত্মা না যে ভাই চলে যাবে গায়ে বয়ে দুপ করে এখানে হচ্ছে গিয়ে পপ আপ করছে, জিনিসটা এরকম না। তো এই জায়গায় যে গোলটা হয়েছে, দ্যাট ওয়াজ আ প্রপার ফাংশনাল গোল, যেটা কিনা ফ্র্যাঙ্কফুর্ট চিন্তাই করে নামছে যে ভাই আমাদের যদি গোল পাতি হয় এইভাবেই হবে অনেকটা। এরপরও থ্রু আউট দ্য গেম দে ক্রিয়েটেড মেনি চান্সেস যেটা কিনা এইভাবেই হয়েছে। কাউন্টার থেকে তারা হচ্ছে গিয়ে লেফট সাইড থেকে বা রাইট সাইড থেকে ক্রসেস চালাইছে, যেগুলো হয়তো ফিনিশ হয় নাই, কিছুটা বারে লাগছে, এই ধরনের সিচুয়েশন হয়েছে। ঠিক আছে, এখন এগুলা যদি ফিনিশ হইতো, এবং এইগুলা ফিনিশ হওয়া উচিতও ছিল, যদি আমরা কথা বলতে যাই, যদি তাদের এই ধরনের প্লেয়ার যারা কিনা অ্যাভেলেবেল না, তারা যদি অ্যাভেলেবেল থাকতো, যে সাপোজ মিচি বাচ্চুয়াই, এই ধরনের সিচুয়েশনগুলোতে তুমি ওকে স্পেস দিলে ও তোমাকে পিডাবে। তারপর আমি যদি জনাধানের কথা বলি, ও গোল করবে। তো অ্যাভেলেবেল যে ছিল না, এটা বার্সেলোনার জন্য ভালো টার্ন আউট করছে। বাট আদার দেন দ্যাট, যদি আমরা বার্সাকে নিয়ে কথাবার্তা বলতে চাই যে ভাই বার্সেলোনা এই গেমটার মধ্যে কোন জায়গায় প্রবলেম ফেস করছেন, হাউ ডিড দে কাম আপ, হাউ ডিড দে সলভ দোজ ইস্যুস, সেটা নিয়ে আমরা কথা বলি। বার্সেলোনার ব্যাকলাইনে আমরা দেখতে পাচ্ছি তাদের ইউজুয়াল ব্যাকলাইন, পাউ কুবার্সির সাথে হচ্ছে গিয়ে জেরার্ড মালদিনি, ডানে হচ্ছে কুন্ডে, বামে হচ্ছে বালডে, উপরে আমরা দেখতে পাচ্ছি পেদ্রির সাথে এরিক গার্সিয়া। এই জায়গায় একটা বড় ক্রুশাল পয়েন্ট আছে, ফ্রেঙ্কি ডিয়ং কি অ্যাভেলেবল না? ফ্রেঙ্কি ডিয়ং অফকোর্স অ্যাভেলেবল, সে হচ্ছে গিয়ে ফিট, এখন ম্যাচ স্টার্ট করতে পারবে, কিন্তু এরিক গার্সিয়াকে খেলানোর কারণটা কি হইতে পারে? দেখো, গত সিজনের কথা যদি আমরা বলতে চাই, পেদ্রি আর ফ্রেঙ্কির একটা লিটারেলি গোল্ডেন পার্টনারশিপ গেছে।
আর তাদেরকে যদি তুমি এখনও খেলায় দাও, তাদের ওই রকমই পার্টনারশিপ যাবে যেখানে ফ্র্যাঙ্কি বল ডেলিভার করতেছে, পেদ্রি একটু উপরে উঠে পুরা জিনিসটা হচ্ছে গিয়ে নিজের মতো করে ডিকটেট করতেছে। এটা হবেই, এটা হবেই, এটা লিখে রাখার মতো। কিন্তু জিনিস যেটা হয় সেটা হচ্ছে কি, এরিক গার্সিয়া যেহেতু ডিফেন্সিভলি সাপোর্টটা একটুখানি বেটার দেয় এবং কাউন্টার প্রেসিং বার্সেলোনার গেমের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সাপোজ বার্সেলোনা যেই ট্যাকটিক্সে ফুটবল খেলে, তারা যখন বল লুজ করে, কারণ যেহেতু তারা হাইলাইন মেনটেন করতেছে উপরে, ঠিক আছে, ওদের পিছনে স্পেস আছে, তার মানে অপোনেন্টকে বেশি হচ্ছে গিয়ে টাইম দেওয়া যাবে না, তাহলে অপোনেন্ট ওই জিনিসটা এক্সপ্লয়েট করে ফেলবে। তো সেই জায়গায় তাদের জন্য কাউন্টার প্রেসিং, বল হারানোর সাথে সাথে যে প্রেসিং সিকোয়েন্সটা, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সেটাতে তাদের বল উইন করা লাগে। আর ওই জায়গায় একটা আপার হ্যান্ড দেয় এরিক গার্সিয়া। এর সাথে সাথে সেই যখন ডিফেন্সিভলি একটা এক্সট্রা আউটলেট হিসেবে খেলতে পারে, যে ভাই বাল্ডে তো ইউজুয়ালি উপরে উঠতো, কুন্ডে নিচে থাকতো, যাতে হচ্ছে ডিফেন্সিভ ব্যালেন্সটা থাকে। কিন্তু যেহেতু এরিক গার্সিয়া আসে এবং হি ক্যান ডেলিভার দ্য বলস, বাল্ডেও আমি দেখতেছি যে হচ্ছে গিয়ে লেফট উইং পজিশনে চলে যাচ্ছে উপরে উঠে, এখান দিয়ে কুন্ডে হচ্ছে রাইট হাফ স্পেসে ঢুকতেছে, কারণ এরিক গার্সিয়া আছে সামনে, আমার হচ্ছে গিয়ে পেদ্রি আছে যে কিনা বল ডেলিভার করতেছে। সো দে হ্যাভ দোজ ম্যান পাওয়ার, যেটা কিনা এরিক গার্সিয়ার সাথে হয় এবং ফ্রেঙ্কির সাথে ইউজুয়ালি হচ্ছিল না। তো এই জায়গায় একটা আপার হ্যান্ড এরিক গার্সিয়া পায়, আর এই জন্যই সে স্টার্ট করে। ঠিক আছে, ভালো কথা, এই জিনিসটা হইতেই পারে। তো পেদ্রির গেম পেদ্রির মতোই গেছে, সেটা নিয়ে কোনো আলাদা আলাপ আলোচনা নাই। কিন্তু আলাপ আলোচনা এই জায়গায় আছে যে ভাই ফার্মিন যে কিনা এই সিজনটা পুরো ডাইনামিক একটা পারফরমেন্স দিতেছিল, সে এই গেমের মধ্যে কিভাবে কাজ করে নাই। সি, যেহেতু কোনো একটা টিম লো ব্লকে খেলতেছে, কোনো একটা টিম হচ্ছে গিয়ে কোনো প্লেয়ারকে স্পেস দিচ্ছে না, সেই জায়গায় তুমি যতই হচ্ছে গিয়ে ফিজিক্যালি ওভাবে প্রেস করো না কেন, দে উইল হ্যাভ দ্যাট আপার হ্যান্ড ইন টার্মস অফ নিউমারিক্যাল অ্যাডভান্টেজ। ওরা ভাই, যদি তুমি সাপোজ আমি একটা ভালো প্রেসার, আমি কোনো একটা প্লেয়ারকে প্রেস করতেছি, কিন্তু ওরা যদি দুইটা প্লেয়ার হচ্ছে গিয়ে আমাকে একসাথে প্রেস করে, দেন আই উইল হ্যাভ দোজ প্রবলেমস, যেটা কিনা ফার্মিনার বেলায় হয়েছে এই গেমের মধ্যে, যে কারণে সে ওই জিনিসটা করতে পারে না। অ্যান্ড হি ইজ নট সামওয়ান যে কিনা অনেক সিল্কি, অনেক স্মুথ, অনেক কি বলবো যে ফ্ল্যাশি ইন টার্মস অফ ড্রিবলিং, যে কিনা দুবদাব করে বের হয়ে যাইতে পারবে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে ফার্মিনের জন্য এই কারণে ওয়ার্কআউট করে নাই। লামিনের গেমটা ইউজুয়াল লামিন গেম, বাট দেন এগেন লামিনের আউটপুটের কথা যদি আমি বলতে চাই, ইট ওয়াজ নট হিজ বেস্ট গেম, বাট হি ট্রাই টু ডু আ লট অফ স্টাফ। কারণ ওকে যখন আমরা দেখতেছি যে হোয়াইট থেকে নিচে নেমে এসে বল পিক করতেছে, পিক করতে আস্তে আস্তেই আমি দেখতেছি যে 2-3টা প্লেয়ার ওর সামনে চলে আসতেছে, সো দ্যাট ওকে আটকানো যায়। আর ফার্স্ট হাফ পুরাটা এইভাবেই গেছে যে ভাই লামিনকে আমার আটকায় রাখতে হবে। তো যতবার লামিনের রাইট হ্যান্ড সাইডে বল যাচ্ছিল, ততবারই আমি দেখতেছিলাম যে লামিনকে আইসোলেট করা হইতেছিল 2-3টা প্লেয়ার দিয়ে। সো লামিনের হচ্ছে ব্যাক পাস খেলতে হইতেছে, ড্রিবল পাস করে হচ্ছে গিয়ে ওয়াইডে বল খেলতে হইতেছে, বা এরকম হচ্ছে গিয়ে ও স্কোয়ার করে বল খেলে দিচ্ছে। বাট ওর যে একটা প্লেয়ার আছে যে ও দুবদাব করে ঢুকে যাবে, ওই জিনিসটা হচ্ছিল না। এবং ওই জিনিসটা যাতে না করতে দেওয়া যায়, সেই জন্যই ফ্র্যাঙ্কফুর্ট প্ল্যান করে নামছে। রাফিনার কথাও যদি আমি বলতে চাই, রাফিনাও হচ্ছে গিয়ে যখন দেখতেছি এরকম সিচুয়েশন হচ্ছে, ও অনেক ইনভার্টেড চলে আসছে বালডেকে ওয়াইডে দিয়ে, অ্যালং উইথ লেভানডস্কি। তো এই ধরনের সিচুয়েশনগুলোতেও বার্সেলোনা ডিডেন্ট টার্ন আউট ওয়েল। বার্সেলোনা ফার্স্ট হাফে এগুলা ইউটিলাইজ করতে পারে নাই, কিন্তু সেকেন্ড হাফে চেঞ্জটা তখনই চলে আসছে যখন ফার্মিনকে বসায় র্যাশফোর্ডকে মাঠের মধ্যে নামানো হয়েছে, তখন রাফিনিয়াকে মাঝে এবং র্যাশফোর্ডকে ওয়াইডে দিছে। এখন এইটাতে জিনিস যেটা হয়েছে ভাই, তুমি চিন্তা করতে যাও, ফার্স্ট হাফে লামিনকে আইসোলেট করা হইতেছিল, যে লামিন তোমাকে আমি খেলতে দিব না, তোমাকে 2-3টা প্লেয়ার দিয়ে কাবজাব করে ধরায় রাখবো। কিন্তু তোমার কাছে যখন একটা র্যাশফোর্ডের মতো প্লেয়ার আছে, যেও কিনা একটা ভালো থ্রেট ফ্রম দ্য আদার উইং, যেও কিনা হচ্ছে ক্রসেস ছাড়তে পারে, যেও কিনা একটা দুইটা প্লেয়ার ড্রিবল পাস করে বের হয়ে যেতে পারে, প্লাস যাকেও কিনা তোমার চিন্তা করতে হবে যে আমার আইসোলেট করতে হবে, যাকে যদি আমি 1v2 সিচুয়েশনে না ফালাই, সে পেসে বিট করবে ইদার, না হলে ফিজিক্যালিটিতে বিট করবে, আর এর উপরে ও ড্রিবলিং পারেই, ওর পায়ের মধ্যে ওই স্কিলটা আছে। তো ওভারঅল চিন্তা করতে গেলে র্যাশফোর্ডকে নিয়ে যেহেতু আলাদা কোনো প্ল্যান হয় নাই, তখন র্যাশফোর্ডের আপার হ্যান্ডটা চলে আসছে, যেহেতু বালডেও হচ্ছে গিয়ে হেল্প করতেছে। সো নিউমারিক্যাল অ্যাডভান্টেজের দিক থেকেও বার্সেলোনা ওই আপার হ্যান্ডটা আস্তে আস্তে পাওয়া শুরু করছে। এই জন্য আমরা দেখতে পারছি যে র্যাশফোর্ড যে শুরুতেই ক্রসটা চালাইছে, সেটা থেকে কুন্ডে গোলটা দিতে পারছে। কারণ তখন পর্যন্ত তো ফ্র্যাঙ্কফুর্ট চিন্তা করে রাখছে যে আচ্ছা ঠিক আছে, আমি লামিনকে আইসোলেট করার জন্য নিউমারিক্যাল অ্যাডভান্টেজটা ওদিকে পাঠাবো, এই দিকে না। তো এখান থেকে আসছে বলটা, দ্যাট ওয়াজ গুড ফর বার্সেলোনা। হান্সি ফ্লিক এটা ভালো কুইক থিঙ্কিং করছে, যে ফার্মিনকে 60-65-70 মিনিট পর্যন্ত বসায়, তারপর দেখে তারপর চেঞ্জ করে নাই, সে ইমিডিয়েটলি চেঞ্জ করে ফেলছে। অ্যান্ড দ্যাট ইজ সামথিং বার্সেলোনা ফ্যান্স শুড বি হ্যাপি অ্যাবাউট, যে তাদের কাছে এমন একটা কোচ আছে যে কিনা ইমিডিয়েটলি গেম চেঞ্জ করে ফেলতে পারে, যে কিনা ইমিডিয়েটলি চিন্তা করতে পারে যে ভাই এটা আমার জন্য ওয়ার্ক করতেছে না, মানে এটা আমার জন্য ওয়ার্কআউট করবে। ঠিক আছে, তারপর যদি আমি বলতে চাই মিডফিল্ডের আলাপটা, দেখো
যখন আমরা দেখতে পারতেছি যে বার্সেলোনা বল ডেলিভারিতে প্রবলেম হচ্ছে, পেদ্রিকে তখন উপরে আনাটা দরকার, পেদ্রিকে হাফ স্পেসে ঢুকানো দরকার, যে ভাই এরকম টাইট গেমের মধ্যে যেখানে ওরা স্পেস দিতেছে না, তো আমার পেদ্রির মতো প্লেয়ারই দরকার যে কিনা অপোনেন্টের ওই ছোট ছোট হোলগুলাতে গিয়েও হচ্ছে গিয়ে বলগুলা বের করতে পারবে, অপারেট করতে পারবে, লেফট হাফ স্পেসে ঢুকতে পারবে এবং সেখান থেকে গেমটা রোটেট করতে পারবে। যখন আমার ফ্রেঙ্কিকে নিয়ে আসছি এবং এরিক গার্সিয়াও ফিল্ডে, তুমি বুঝতে যাও যে আমার ক্যাম হিসাবে আমি পেদ্রিকে খেলাচ্ছি এবং দিস টু আর মাই ডাবল ডাবল পিভট। তো সেই জায়গায় বার্সেলোনা একটা ভালো ইউটিলাইজেশন আমরা দেখতে পারছি যে ভাই দিস দিস ইজ ওয়ার্কিং গুড ফর বার্সেলোনা। এই ধরনের টুইক্সগুলো যেগুলো হান্সি ফ্লিক গেমের মাঝখানে করছে এবং হান্সি ফ্লিক গেমটা চেঞ্জ করে ফেলছে এইভাবে, নট ইন টার্মস অফ যে ভাই তারা তাদের ভালো গেমটা খেলছে, তারা তাদের বেস্ট গেমটা খেলছে, বাট আউটপুট বের করার জন্য যতটুকু করা লাগে সে সেই জিনিসটা বুঝে এবং করতে পারে, এবং তার সাথে তার প্লেয়ারদের এরকম একটা রিদম আছে যে ভাই দ্যাটস হাউ ইউ ডু ইট অ্যান্ড দ্যাটস হাউ আই ডু ইট, তো আমরা চলো একসাথে করি। আর সেইভাবেই বার্সেলোনা হচ্ছে কি এই গেমটা বের করছে। সেকেন্ড গোলের কথাও যদি আমি বলতে চাই, কেম আউট অফ কুন্ডেস হেডার, সেম স্ট্র্যাটেজি যে ভাই আমি এক সাইড থেকে অ্যাটাক করবো না, আমি দুই সাইড থেকেই অ্যাটাক করবো, এই কারণে দেখতে পারছো যে অন্য সাইড থেকে ক্রস আসলে কুন্ডে করতে পারছে, সেই জিনিসটা করতে পারছে কারণ এভাবেই চিন্তা করা হয়েছে সেকেন্ড হাফের যে গ্যাপটা, এই যে হাফ টাইমের গ্যাপটা সেইটাতে। তো এইটাই হচ্ছে গিয়ে বার্সেলোনার আসল বিষয়। বাট যদি কনসার্নসের কথা বলতে চাই ভাই, বার্সেলোনার অফকোর্স কনসার্নস আছে, এখনও দে আর নট ডুইং ওয়েল ইনাফ ইন টার্মস অফ ব্যাকলাইন। তাদের ব্যাকলাইন মাঝে মধ্যে ভেঙে যায়, তাদের ব্যাকলাইনের মাঝখানে হোল আছে, তাদেরকে রান বিহাইন্ড করা যায়, যেটা কিনা বার্সেলোনার মতো একটা টিমকে করতে পারা উচিত না। তো সেই সব জিনিসগুলো ফিক্স করতে হবে এবং আমি প্রিটি শিওর যে হান্সি ফ্লিক জোড়াতালি মেরে কোনো না কোনোভাবে এই জিনিসটা ওয়ার্কআউট করায় ফেলবে। সো দেখা যাক যে আজকে রাতে আমার টিমের খেলায় কি হইতে যাইতেছে। আমি রিসেন্ট শুনতে পারতেছি এমবাপ্পেও নাকি অ্যাভেলেবল না, আমি প্রিভিউ বানায় ফেলছি, সেটা আমি অলরেডি শিডিউল করে দিছি দুপুরবেলা, তোমরা চাইলে দেখতে পারো এই ভিডিওটার পরে। বাট দেন এগেন ওই ভিডিওতে আমি এমবাপ্পের কথা বলি নাই, চাপ নাই, তোমরা বাকি সব কিছু দেখো এবং আমার সাথে অ্যাগ্রি করো কিনা সেটাও জানাও। ইভেন অ্যাবাউট দিস ভিডিও, সো আনটিল দ্য নেক্সট টাইম গাইস, টাটা।